আমাদের এরপরের টপিক হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে বা অ্যাসিড ক্ষারগুলো অন্য কোনো পদার্থের সাথে বিক্রিয়া করলে কীরকম কি আচরণ করে বা কি তৈরি হয় সেগুলো এই চ্যাপ্টারটাতে বা এই অংশটাতে আমরা আলোচনা করব। সো প্রথমে আমাদের একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে। এক্সপেরিমেন্টের জন্য আমাদের কী লাগবে? এক্সপেরিমেন্ট হচ্ছে চুনাপাথরের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। প্রথমে লাগবে কি? চুনাপাথর লাগবে, তারপর চামচ লাগবে, পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, কাচের ড্রপার লাগবে, অ্যাপ্রন লাগবে। অ্যাপ্রন হচ্ছে ওই যে ডাক্তাররা যেটা পরে সেটা, বা কেমিস্টরা যেটা পরে সেটা হচ্ছে অ্যাপ্রন। তোমাদের অনেকের স্বপ্ন সাদা অ্যাপ্রন গায়ে দেওয়া, যারা ডাক্তার হতে চাও তারা। এর জন্য কিন্তু কেমিস্ট্রি অনেক বেশি পড়া লাগবে, কারণ মেডিকেলে কিন্তু কেমিস্ট্রি অনেক ইম্পর্টেন্ট। যদিও আমার একদম ভালো লাগে না কেমিস্ট্রি আর বায়োলজি। যাই হোক, যেটা বলছিলাম, সো কী কী করতে হবে? প্রথমে অ্যাপ্রন পরে নিতে হবে, এটা না পড়লে হয়, যাই হোক তারপর পরে নেবা। তারপর হচ্ছে চুনাপাথর গুঁড়া করে চামচে নেবা। এরপর হচ্ছে কাচের ড্রপার দিয়ে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড চামচে যোগ করতে থাকবো। তারপর এক্ষেত্রে কী হবে? এইরকম না করলে অন্যভাবে এইভাবে জাস্ট পিরিচে হাইড্রোক্লোরিক চুন রেখে বা চুনাপাথর রেখে তার উপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতে পারো। এগুলো চাইলে তোমরা বাসায় করতে পারবে না, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমরা চাইলেও সংগ্রহ করতে পারবে না। সো আমি যদি এক্সপেরিমেন্টটা দেখাই, এই যে এক্সপেরিমেন্টটা, এই দেখো HCl যোগ করার সাথে সাথে কি ঘটতেছে দেখো, কি ঘটতেছে? নিচের রিয়াকশনের দিকে তাকায় না, এক্সপেরিমেন্টের দিকে তাকাও। কি ঘটতেছে দেখো, বুদবুদ বের হচ্ছে না? প্রচণ্ড বুদবুদ বের হচ্ছে না? সো এইটাই এখানে বোঝানো ছিল যে চুনাপাথরের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার পর কি হলো। সো HCl আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলাম। চুনাপাথর হচ্ছে, চুনাপাথরের বৈজ্ঞানিক নাম বা চুনাপাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3। এর সাথে যদি পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি যোগ করি, তখন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে একটা বিক্রিয়া ঘটে, এবং বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবং আমরা জানি কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস। সো কোনো বিক্রিয়া যদি গ্যাস উৎপন্ন হয়, ও তো সবসময় উড়ে যেতে যায়। সো নিচে গ্যাস উৎপন্ন হলো এবং উপরে উড়ে যেতে চাইলো, সো এখানে বুদবুদ হিসেবে ও উপরে উঠে যায়। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড চলে গেলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানির পরিষ্কার দ্রবণ দেখতে পাই। সো বিক্রিয়াটা যদি আমরা একটু দেখি, আমাদের কাছে কী ছিল? ক্যালসিয়াম কার্বনেট বা চুন। সো ক্যালসিয়াম কার্বনেট এবং চুন, এর সাথে আমরা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালাম, HCl এর বিক্রিয়া ঘটালাম। সো তখন আমরা কী পাবো? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 এবং পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এবং কার্বন ডাইঅক্সাইড এটা যেহেতু একটা গ্যাস, সো এটা উপরের দিকে উড়ে যাবে, এবং এর কারণেই আমরা বুদবুদটা দেখি। সো এখানে যদি আমরা একটু দেখি, ক্যালসিয়াম এর যোজনী কত? 2। সো এরা কী হিসাবে থাকে? ক্যালসিয়াম 2+ হিসাবে থাকে। এবং কার্বনেট আয়ন, যেটা বা রেডিক্যাল বা যৌগমূলক, ওরা হচ্ছে 2- হিসাবে থাকে, CO3 2-। সো এখন যদি এর যোজনী কত? এর যোজনী হচ্ছে 2, আর এর যোজনীও কত? 2। এখন এইটা কিভাবে হইলো? মিক্সটা কিভাবে হইলো? এই ক্যালসিয়াম এই 2 যোজনী দিয়ে হচ্ছে ও 2টা ক্লোরিনকে ধরলো। সো এইটা তৈরি হলো Ca। আমি কিন্তু এইভাবে জাস্ট হয় না, আমি জাস্ট দেখানোর জন্য এইভাবে দেখেছি। Cl 2টা ক্লোরিনকে ধরলো, সো এটাকে কি বলা যায়? CaCl2। এবং এই আয়নটা এইভাবে এইরকম থাকবে না, এটা ভেঙে যাবে। এটা ভেঙে এই যে H2O বা পানি এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই পানি কিভাবে তৈরি হয় সেটা তো জানি। অক্সিজেন হচ্ছে 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। এই ধরে একটা অক্সিজেন, এই 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, এবং হচ্ছে একটা কার্বন 2টা অক্সিজেনের সাথে যুক্ত হয়, একটা কার্বন 2টা অক্সিজেনের সাথে যুক্ত হয়। এইভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি। এই যে কার্বন 2টা অক্সিজেনের সাথে যুক্ত হয়। সো এই বিক্রিয়ার এই যে এটা হচ্ছে সমতাকরণের জন্য ইউজ করা হয়েছে, এটা সমতাকরণের জন্য ইউজ করা হয়েছে। এখানে কিন্তু অক্সিজেন ছিল 3টা। সো এই 3টা অক্সিজেনের একটা কিন্তু এই জায়গায় ইউজ হয়েছে, আর হচ্ছে 2টা এই জায়গায় ইউজ হয়েছে। সো এইটা হচ্ছে ভেঙে যাবে। এই হচ্ছে ওভারঅল রিয়াকশন। আশা করি তোমরা বুঝতে পারছো এগুলা। সো এরপর কি আছে দেখি একটু, যারা এগুলো আমি একটু ইরেজ করে নিই। এখানে কি হলো? ক্যালসিয়াম কার্বনেট এর সাথে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করলো এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি করলো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়া করে, যে কার্বনেটের সাথে বিক্রিয়া করে হচ্ছে
কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখানে আরও একটা উদাহরণ দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এখানে ছিল ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে NaCl একটা লবণ উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এটা যেহেতু গ্যাস, সো এটা উপরের দিকে উঠে যাবে এবং এই বিক্রিয়ার সময় আমরা একটা বুদবুদ দেখতে পাবো। সরি, এখানে 2টা হবে না, এটা ভুলে আসছে, টাইপিং মিস্টেক। আমি PDF নোট যে সময় দেবো তোমাদের এটা ঠিক করে দেবো। সো এখানে রিয়াকশনটা কীভাবে ঘটলো, যে সোডিয়ামের যোজনী কত 1। সো সোডিয়াম এবং ক্লোরিন দুইটার যোজনী হচ্ছে 1। সো ওরা একসাথে মিক্স হলো, NaCl, এর যোজনী 1 এবং ক্লোরিনের যোজনী 1 একসাথে মিক্স হলো। সো এইখানে হচ্ছে অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এইটা হচ্ছে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন আছে। সো 2টা হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করলো, এইভাবে অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করলো। এবং এখানে কি বাকি আছে, একটা কার্বন বাকি আছে এবং 2টা অক্সিজেন বাকি আছে। সো একটা কার্বন এবং 2টা অক্সিজেন মিলে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। সো এই হচ্ছে ওভারঅল রিয়াকশন। এক্ষেত্রে আমরা এখান থেকে কি শিখতে পারি, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল অ্যাসিড, যে মানে প্রায় সকল অ্যাসিড, সব অ্যাসিডের কথা বলে না, প্রায় সব অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এরপরে কি আছে দেখি, এরপরে অ্যাসিডের একটা বৈশিষ্ট্যের জন্য একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, যে অ্যাসিডের সাথে ধাতু মিশালে কি হয়। ধাতু হিসাবে আমরা এখানে দস্তার গুঁড়া বা জিঙ্ক নেব, তারপর পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড নেব, স্পিরিট ল্যাম্প নেব, টেস্ট টিউব নেব, অ্যাপ্রন নেব। এখানে স্পিরিট ল্যাম্পটা ম্যান্ডেটরি না, অনেক সময় হচ্ছে এই যে ইগুলা কেমিক্যালগুলো প্রবলেম থাকে, তখন হচ্ছে অনেক পুরনো থাকে, ঠিকমতো রিয়াকশন হয় না, এই জন্য এখানে রিয়াকশনটা তাড়াতাড়ি করার জন্য, তাপ দেওয়ার জন্য ইউজ করতে হয়েছে, আর কিছু না। এখানে যদি যে কেমিক্যালগুলো যদি ভালো থাকে তাহলে এগুলোর আর দরকার নেই, স্পিরিট ল্যাম্পের আর দরকার নেই। তো কী করতে হবে, প্রথমে অ্যাপ্রন পরে নেবা, টেস্ট টিউবের অর্ধেক পরিমাণ পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড নেব, তারপর হচ্ছে অল্প পরিমাণ দস্তার গুঁড়া টেস্ট টিউবের অ্যাসিডের ভিতরে ছেড়ে দেওয়া, বা এরকম করতে পারো তোমরা, হচ্ছে দস্তা বা জিঙ্কের একটা টুকরা নিতে পারো, তার উপর হচ্ছে অল্প একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড ছেড়ে দিতে পারো। সো আমাদের কাছে এক্সপেরিমেন্টের ভিডিও আছে, এটা যদি দেখাই একটু, ভিডিওটা প্লে করি আমি। প্রথমে হচ্ছে জিঙ্ক বা দস্তা নিলাম, এর উপর HCl যোগ করলাম, দেখো বুদবুদ সৃষ্টি হচ্ছে কিন্তু একটা, তার মানে এখানেও কোনো একটা গ্যাস তৈরি হবে, যার ফলে এখানে বুদবুদটা সৃষ্টি হয়েছে। এখান থেকে আমরা কি বলতে পারি, যে দস্তা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াগুলো আমি দেখাবো, প্রবলেম নাই। দস্তা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা হাইড্রোজেন গ্যাস কিনা তা একটা পরীক্ষা করে দেখতে পারো। পরীক্ষাটা হচ্ছে টেস্ট টিউব বা এইখানে হচ্ছে সামনে বা কোনোভাবে এই যে ধোঁয়াটা বের হয় বা বুদবুদটা বের হয়, এটা যদি সংগ্রহ করে সামনে যদি দিয়ে আসলেই ধরো, তাহলে পপ কোনো একটা শব্দ করে জ্বলে উঠবে। এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এই কারণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলে তো জ্বলে উঠতো না, কারণ কার্বন ডাইঅক্সাইড তো আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। হাইড্রোজেন গ্যাস হচ্ছে আগুন জ্বলে, হাইড্রোজেন গ্যাস আগুন জ্বলে, কার্বন ডাইঅক্সাইড জ্বলে না। সো এইটাই বুঝাইছে এখানে, যে হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হয়েছে এখানে। সো রিয়াকশনটা আমরা একটু দেখি। এই যে শব্দটার কথা বলা হয়েছিল, যে শব্দ করে জ্বলে উঠবে, কোনো একটা শব্দ করে জ্বলে উঠবে। আবার দেখি একটু, এই যে এক্সপেরিমেন্ট, এই যে কোনোভাবে এটা সংগ্রহ করছে, এই যে বোতলের ভিতরে এই বুদবুদটা কোনোভাবে সংগ্রহ করছে ওরা। এই যে বোতলটা দেখতে পাচ্ছ, এই বোতলের ভিতরে কোনোভাবে সংগ্রহ করছে, তারপর হচ্ছে ডিএসএলআই দেওয়ার পর বা লাইটার দেওয়ার পর এটা জ্বলে উঠছে। সো এইটাই হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এটা প্রমাণ করে। সো রিয়াকশনটা আমরা দেখি একটু, আমি পেনটা নিয়ে নিই। দস্তা বা জিঙ্ক HCl এর সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড এবং H2 গ্যাস তৈরি করে, এবং এই H2 গ্যাস এর যেহেতু একটা গ্যাস, সো এটা বুদবুদ উৎপন্ন করে বাইরে বেরিয়ে যায়। এখান থেকে কি লাগতে পারে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় সকল অ্যাসিডই ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এরপরে কি আছে, এরপর হচ্ছে চুনের পানির সাথে অ্যাসিডের বিক্রিয়া। এটার হচ্ছে আমি এক্সপেরিমেন্টের ভিডিওটা কোথাও পাইনি ইউটিউবে, এই জন্য হচ্ছে আমি এটা জাস্ট হচ্ছে অ্যানিমেশন কিছু অ্যাড করি না, জাস্ট এরকম রেখে দিছি। চুনের পানির সাথে অ্যাসিডের বিক্রিয়া পর্যবেক্ষণ। সো প্রথমে আমাদের কি নিতে হবে, চুন নিতে হবে, তারপর হচ্ছে সালফুরিক অ্যাসিড নিতে হবে, বিকার লাল লিটমাস পেপার আছে, নারানি চিমটা। চুনের পানি তৈরি করব, প্রথমে বিকারে 10 মিলিলিটার চুনের পানি নিব, তারপর হচ্ছে চিমটা দিয়ে লাল লিটমাস পেপারকে চুনের পানিতে ডুবাতে হবে। প্রথমে একটা হচ্ছে পাত্রে আমি চুনের পানি নেব, তারপর লাল লিটমাসকে ডুবাবো। ডুবানোর ফলে কি দেখতে পাবো, যে রং লাল থেকে নীল হয়ে গেল। কারণ আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ক্ষারীয় দ্রবণ। চুনের পানি একটা ক্ষারীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে।
এ থেকে প্রমাণিত হয় কি চুন একটি ক্ষারকীয় পদার্থ। এবার হচ্ছে পাতলা সালফিউরিক অ্যাসিড ড্রপার দিয়ে আস্তে আস্তে যোগ করব এবং নাড়াবো আমরা, যেই পাত্রটায় প্রথমে চুনের পানি ছিল। সো এরপর যদি মানে নাড়ানো শেষ হলে কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করার পর যদি আমরা দেখবো যে হচ্ছে যদি আবার লাল লিটমাসটা ডুবাই তখন হচ্ছে কি দেখবো এর কালারটা চেঞ্জ হচ্ছে না, নীল হচ্ছে না। আবার যদি নীলটাও ডুবাই তারপর হচ্ছে একটা সার্টেন টাইম পর গিয়ে দেখবো মানে এই যোগ করার পর একটা সার্টেন টাইম পর গিয়ে দেখবো যে কোনো লিটমাস পেপারই তাদের রং পরিবর্তন করছে না। তার মানে কি, তার মানে হচ্ছে এটা একটা নিরপেক্ষ পদার্থে তৈরি হয়েছে। সো এইটাই লেখা আছে এখানে, লিটমাস কাগজ বিকারের দ্রবণে ডুবিয়ে দেখো এর রং কি পরিবর্তন হয় না। এভাবে আস্তে আস্তে যোগ করতে থাকো এবং লিটমাস কাগজ ডুবিয়ে পরীক্ষা করে এক পর্যায়ে দেখবে লিটমাস কাগজের রং আর পরিবর্তন হবে না। যোগ করতে করতে প্রথম দিকে হবে বাট একটা সার্টেন টাইম পর হবে না। সো কারণ কি, কারণ হচ্ছে একটা অ্যাসিড এবং একটা ক্ষার একসাথে বিক্রিয়া করছে। আমি আগের ক্লাসে আগের স্লাইডগুলোতে আমি বলছিলাম যে অ্যাসিড এবং ক্ষার হচ্ছে পদার্থের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ধর্ম, কিছু বৈশিষ্ট্য। যেমন হচ্ছে গরম হচ্ছে একটা পদার্থের একটা ধর্ম, ঠান্ডা হচ্ছে একটা ধর্ম। এখন একটা পদার্থ যদি গরম থাকে এর বিপরীত ধর্ম কি ঠান্ডা। এখন আমি যদি বিপরীত ধর্মটা আনতে চাই অবশ্যই বিপরীত কিছু যোগ করতে হবে, ঠান্ডা যোগ করতে হবে, তাই না? সো একটা পানি যদি গরম থাকে এটাকে যদি আমি ঠান্ডা করতে চাই ঠান্ডা পানি যোগ করতে হবে। সো ঠান্ডা এবং গরম একসাথে যোগ করলে কি হবে, ঠান্ডাও হবে না গরম হবে না, একটা নিরপেক্ষ পদার্থ তৈরি হবে। এখানে এরকম হয়েছে যে অ্যাসিড এবং ক্ষার যোগ করার ফলে নিরপেক্ষ কিছু একটা তৈরি হয়েছে। এবং নিরপেক্ষ কি তৈরি হয়, নিরপেক্ষ যেই পদার্থটা তৈরি হয় সেটা হচ্ছে লবণ। আচ্ছা এই স্লাইডে মেবি এটা আছে। হ্যাঁ, চুনের পানিতে থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড যেটা H2SO4 বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট হচ্ছে একটা লবণ এবং পানি উৎপন্ন করে। ফলে ধীরে ধীরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কমতে থাকে এবং যখন সব ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেলে তখন লিটমাস কাগজের রং আর পরিবর্তন হয় না। এইটা তোমাদের কাছে একটু কনফিউজিং লাগতে পারে যে প্রথমে পাত্রটায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল, সো এটা হচ্ছে একটা ক্ষারকীয় পদার্থ। এখন লিটমাস পেপার যতক্ষণ ডুবাবো তখন হচ্ছে এটা তো রং পরিবর্তন করতেই থাকবে, বাট এর সাথে যখন H2SO4 বা সালফিউরিক অ্যাসিড যোগ করতে থাকবো তখন একটা সার্টেন টাইম পর দুইটা হচ্ছে বিক্রিয়া করতে করতে সবগুলো যদি একসাথে বিক্রিয়া করে ফেলে তখন হচ্ছে সবগুলোর বিক্রিয়া তো সম্পন্ন হয়ে যাবে। তখন এইটাও থাকবে না এইটাও থাকবে না, নতুন একটা পদার্থ তৈরি হবে। তখন হচ্ছে কোনো লিটমাস পেপারই রং পরিবর্তন করবে না। বাট H2SO4 যদি আবার বেশি পরিমাণ উৎপন্ন করি তখন কিন্তু পদার্থটা বা ওই দ্রবণটা আর হচ্ছে ক্ষারীয় থাকবে না, তখন অ্যাসিডিক একটা দ্রবণ তৈরি হয়ে যাবে। সো এইটাই লেখা আছে এখানে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা ক্ষার এবং H2SO4 বা সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে একটা অ্যাসিড। এই দুইটাকে যখন যোগ করি তখন হচ্ছে একটা লবণ তৈরি হয়, এর নাম কি ক্যালসিয়াম সালফেট এবং পানি তৈরি করে। সো আমরা এক্ষেত্রে কি বলতে পারি যে অ্যাসিড এবং ক্ষার একসাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এখানে উৎপন্ন ক্যালসিয়াম সালফেট হলো একটি লবণ। তাহলে আমরা এই কথা বলতে পারি যে ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়। এরপরে কি বৈশিষ্ট্য লেখা আছে অ্যাসিড এবং ক্ষারের? আরও একটা উদাহরণ দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl যে অ্যাসিডটা এটা বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। আরও একটা উদাহরণ দেওয়া আছে KOS এবং HNO3 ক্ষার এবং অ্যাসিড একসাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে। সো এরপরে কি লেখা আছে এরপরে, তবে একমাত্র ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়াতে যে লবণ উৎপন্ন হবে তা নয়, অন্যান্য বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন করা যায়। যেমন ধাতু আর অ্যাসিডের বিক্রিয়া লবণ উৎপন্ন করে। প্রথম একটা যে বিক্রিয়া দেখছিলাম প্রথম দিকে যে জিঙ্কের বিক্রিয়া, জিঙ্ক এবং হচ্ছে অ্যাসিডের বিক্রিয়া, সো সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে পদার্থটা তৈরি করা হয়েছিল ওটাও কিন্তু একটা লবণ তৈরি হয়েছিল। আরও কি আছে, আর হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে অ্যাসিড যদি যোগ করি HCl যোগ করি তখন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা একটা লবণ তৈরি হয়, এটা একটা লবণ তৈরি হয় এবং H2 গ্যাস তৈরি হয়। সো এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ধাতু এবং অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও গ্যাস তৈরি করে এবং অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। আরও একটা আছে ধাতু Na বা সোডিয়াম এবং HCl এর বিক্রিয়ায় NaCl যেটা আমরা খাই যে খাবার লবণ সেটা তৈরি হয় এবং H2 বা গ্যাস তৈরি হয়। সো এই ছিল ওভারঅল আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো ব্যাপারগুলো। আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবা, আমি সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা প্রত্যেকটা ক্লাসের শেষেই বলি, যদিও এই চ্যাপ্টারটা আমাদের শেষ চ্যাপ্টার না, বাট রেকর্ডিংয়ের সিরিয়াল হিসাবে আমরা হচ্ছে শেষ সময় প্রথমে আমরা 11 অধ্যায় দিয়ে শুরু করছিলাম, তারপর হচ্ছে অন্যান্য অধ্যায় রেকর্ড করার পর সর্বশেষ আমরা এই অধ্যায় রেকর্ড করছি। সো সেই হিসেবে আমাদের শেষ অধ্যায় এটা। সো শেষ ক্লাসে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষই তো পড়াশোনার জন্য বলতাম এই পড়াশোনা করো, এই করো, ওই করো, বাট লাইফে পড়াশোনায় শেষ না, লাইফে আরও অনেক কিছু আছে। সো দিন শেষে তুমি যদি একজন ভালো মানুষ না হতে পারো তোমাকে আসলে কেউ
কেউ ভালোভাবে দেখবে না। যদি ধরো তুমি অনেক বড় অফিসার হইলা বা অনেক বড় কিছু হইলা, বাট তুমি হচ্ছে ঘুষ খাও, তখন তোমার কারণে তোমার বাবা মাকে কি বলবে যে ওই লোকটা, ওই পুরুষটা বা ওই মহিলা হচ্ছে একজন ঘুষখোরের জন্মদাতা বা একজন খারাপ ছেলের জন্মদাতা। সো বাবা মার কথা একটু চিন্তা করো। বাট আবার হচ্ছে তোমার পরবর্তী প্রজন্ম যে আসবে, পরবর্তী প্রজন্ম, তোমার নাতি নাতিরা, তাদেরকেও শুনতে হবে যে ওর নানা বা ওর দাদা ছিল একজন ঘুষখোর বা ওর নানা বা দাদা ছিল একজন খারাপ লোক। সো পড়াশোনা অনেক গুরুত্ব আছে, বাট এইরকম না যে পড়াশোনায় সব কিছু তোমরা প্রতিযোগিতা করবা। হ্যাঁ, তোমার ফ্রেন্ড ভালো করছে, আমিও ভালো রেজাল্ট করবো, তার মানে এই না যে আমার শত্রুতে পরিণত হবে। হ্যাঁ, পরীক্ষা দিলাম, ভালো পরীক্ষা দিয়ে আসলাম, আমরা দুর্নীতি করলাম না পরীক্ষায়, কিন্তু আমরা বাইরে বের হওয়ার পর আমরা আবার ফ্রেন্ড। আমাদের কিসের প্রতিযোগিতা? এত মানে প্রতিযোগিতা করে লাভ কি হবে ভাই? দিন শেষে তুমি কি করবা, মানে কোথায় যাওয়া, তোমার ডেস্টিনেশনটা কি? একজন ভালো মানুষ হতে হও। এই ভালো মানুষ হওয়ার রেসে মানে এই জায়গাটা কিন্তু ভালো করা সহজ, কারণ হচ্ছে কি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পরিশ্রম করে, বাট ভালো মানুষ হওয়ার রেসে তুমি শুধু একা, কারণ আশেপাশে বেশিরভাগ মানুষই ভালো মানুষ হতে চায় না। ভালো মানুষ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। এখন আমার কথাগুলো নীতিবাক্য মনে হতে পারে, আমার কাছ থেকে তোমরা এই ধরনের কথা আশা করো না, আমি জানি, কারণ হচ্ছে আমার এবং তোমাদের বয়সের ডিফারেন্স খুব একটা বেশি না। আমি হাসাহাসি এই টাইপের কথাবার্তাই বেশি বলি, ফানি কথাবার্তাই বেশি বলি, কারণ হচ্ছে আমিও খুব একটা বয়স্ক এরকম না, সবেমাত্র ভার্সিটির ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়ছি যে সময় দেখছো। সো যখন রেকর্ড করছি তখন, সো তারপরও আমি এখন এইতটুকু বয়সে আমি বুঝতে পারছি আসলে লাইফে ভালো মানুষ হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভালো স্টুডেন্ট হওয়ার চেয়ে। ভালো স্টুডেন্ট হলে মানুষ কয়দিন মনে রাখবে? জাস্ট আমি যেই কয়দিন স্কুলে ছিলাম, স্কুলে আমি ভালো লেটসে আমি হচ্ছে প্রাইমারি স্কুলে ফার্স্ট বয় ছিলাম, এখন কি কেউ আমাকে মনে রাখে যে প্রাইমারি স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম এটা? বাট তুমি যদি একজন ভালো মানুষ হও বা আমি যদি একজন ভালো মানুষ হই, আমার মৃত্যুর পরও মানুষ আমাকে মনে করবে যে হ্যাঁ, ওই এলাকায় একটা লোক ছিল, লোকটা ভালো ছিল অনেক। সো এই ছিল আমার নীতি কথা। কারো কাছে খারাপ লাগতেই পারে, বাট আমি বিশ্বাস করি ভালো স্টুডেন্ট হওয়ার চেয়ে ভালো মানুষও অনেক জরুরি। সো এই ছিল আজকের ক্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য বা এতক্ষণ আমার এই কথাগুলো শোনার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে হয়তো পরবর্তী কোনো বছর, পরবর্তী কোনো অধ্যায় নিয়ে, আবার হয়তো ছেড়েও দিতে পারি। যাই হোক, ক্লাস তো তোমরা অনলাইনে যদি করো, অনেকেই ভালো পড়ায়। অপার ভাই আছে, তারপর হচ্ছে ফাহাদ স্যার আছে, প্রমিত দাদা আছে, আরও কত মানুষ আছে, তারপর হচ্ছে অন্যরকম পাঠশালার পার্থপ্রতিমনাথ দাদা আছে, তো অনেকে আছে। সো তাদের কাছে ক্লাস করবা। আমি তাদের কাছে কিছুই না, আমিও তাদের ক্লাস দেখে শিখি। তারা হচ্ছে আমার গুরু বলতে পারে এক রকমের। তাদের কাছ থেকে শিখে শিখে আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু পেরেছি। তারপর হয়তো পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো বছর অন্য কোথাও দেখা হয়ে যাবে। সো দ্যাটস ইট, এতটুকু ছিল আজকের ক্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।